শিক্ষকরা মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে আন্দোলন করছেন, সেই আন্দোলনটিকে আমি বলছি বিভ্রান্তিকর, অর্থাৎ শিক্ষকরা বিভ্রান্তিকর আন্দোলন করছেন এবং সরকারপন্থী শিক্ষকরা মৃদু আন্দোলন করছেন। শিক্ষকদের আন্দোলনকে বিভ্রান্তিকর এই কারণে বলছি না যে প্রত্যয় স্কিমে, পেনশন স্কিমে কি আছে শিক্ষকরা সেটা না বুঝে আন্দোলন করছে, আমি সেটা বলছি না, কিন্তু বলছি বিভ্রান্তিকর। এবং আন্দোলনটিকে বলছি মৃদু আন্দোলন, এক ধরনের লোক দেখানো আন্দোলন। কেন এটা বলছি? প্রথমে বিভ্রান্তিকরের ব্যাখ্যা দিই। এই যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, এই মধ্যে শিক্ষকদের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পৃক্ত করা হলো, এই কাজটি কে করলো? এই কাজটি করলো সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে এই সর্বজনীন পেনশন স্কিম চালু করার উদ্যোগ নিয়েছে। এই কাজটির দায় শিক্ষকরা সরকারের উপরে না দিয়ে সরকারের একটা অংশ আমলাতন্ত্রের উপরে এই দায়টা চাপিয়ে দিচ্ছে। তারা আন্দোলনটি সরকারের কাছে করছে না বা সরকারের বিরুদ্ধে করছে না, শিক্ষকরা আন্দোলন করছেন আমলাদের বিরুদ্ধে। সর্বজনীন পেনশন স্কিম যে দপ্তর, এটি হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি তারা বাস্তবায়ন করছেন। শিক্ষকদের যদি আন্দোলন করতে হয় তাহলে সেই আন্দোলনটি করতে হবে যারা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কিন্তু শিক্ষকদের আন্দোলনটি সরকারের বিরুদ্ধে নয়, শিক্ষকদের আন্দোলনটি আমলাদের বিরুদ্ধে। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না। এই কারণে আমি বলছি যে শিক্ষকদের এই যে এটা একটা বিভ্রান্তি, সেই বিভ্রান্তিটা তারা জেনে এবং বুঝে করছে। এই কারণেই এটাকে বলছি লোক দেখানো আন্দোলন। এটা আন্দোলনের নাম এক ধরনের আইওয়াস। কেন লোক দেখানো আন্দোলন? লোক দেখানো আন্দোলন যেহেতু শিক্ষকদের ভেতরে একটা অবস্থা তৈরি হয়েছে যে তাদের সুযোগ সুবিধা কমিয়ে দেয়া হচ্ছে, নতুন যারা আসবেন তাদের সুযোগ সুবিধা কমে যাবে, সেই কারণে শিক্ষকদের উপরে এখন যারা নেতৃত্বে আছেন তাদের উপরে একটা চাপ তৈরি হয়েছে। সেই চাপ তৈরির অংশ হিসেবে তারা এরকম একটা আন্দোলনের কর্মসূচি দিয়েছেন, মৃদু আন্দোলন এবং বিভ্রান্তিকর আন্দোলন। আবারও বলছি, সিদ্ধান্ত নিয়েছে সরকার, তারা আলোচনা করছে, তারা আন্দোলন করছেন, দায় চাপাচ্ছেন আমলাদের উপরে। হতে পারে যে আমলারা সরকারকে বুদ্ধি দিয়ে এই কাজটি করেছেন, কিন্তু যারাই বুদ্ধি দিয়ে করাক, বুঝতে হবে যে সিদ্ধান্তটি নিয়েছে সরকার। যদি কিছু বলতে হয়, আন্দোলন করতে হোক, আলোচনা করতে হোক, যে কোনো কিছুই করতে হোক, কাজটি করতে হবে শিক্ষকদের সরকারের সঙ্গে অথবা সরকারের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে নয়। এবারে আসি শিক্ষকদের দাবি প্রসঙ্গে। শিক্ষকদের দাবিটি এটিও একটা বিভ্রান্তিকর ব্যাপার। শিক্ষকরা নিজেদেরকে আমলাতন্ত্রের সঙ্গে তুলনা করছেন এবং এই তুলনা করতে গিয়ে তারা বলছেন আমলাদের জন্য যে সুযোগ সুবিধা, একই রকম সুযোগ সুবিধা তাদেরকেও দিতে হবে। কেন? শিক্ষকতা এমন একটি পেশা, সেই পেশায় অবশ্যই শিক্ষকদের বেতন কাঠামো, সুযোগ সুবিধা অন্য যে কোনো পেশার চেয়ে বেশি হওয়া দরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বর্তমানে যা আছে তার থেকে কমপক্ষে 3 গুণ বৃদ্ধি করা দরকার। যদি কোনো শিক্ষক সৎভাবে জীবনযাপন করতে চান তাহলে এখন যে বেতন আছে সেই বেতন কমপক্ষে 3 গুণ বৃদ্ধি করা দরকার। শিক্ষকরা আন্দোলনটি এই বেতন বৃদ্ধি বলতে স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে অর্থটা দরকার, আন্দোলনটা তারা সেটা নিয়ে করছে না। তারা আন্দোলনটি করছে যেহেতু সুযোগ সুবিধায় আমলারা কি পাচ্ছে বা পাবে, তারা সেই সমান সুযোগ সুবিধা চায়। আপনারা আমলাদের সমান হতে চান কেন? শিক্ষকদের অবস্থান তো সমাজে সবার উপরে থাকার কথা। আপনাদের দাবিটা তো হওয়ার কথা আপনাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকতে হবে, সেটা আপনারা করেছেন, এই দাবিটিও আপনারা করেছেন, কিন্তু এটা অত্যন্ত মৃদুভাবে আপনাদের এই দাবি সরকারের কাছে করেননি যে শিক্ষকদের বেতন বাড়াতে হবে, আমলাদের চেয়েও বেতন বাড়াতে হবে। এখানে বলে রাখি যে বেতন বৃদ্ধির ব্যাপারটা, আমলাদের বেতন কয়েক দফা বাড়িয়ে এখন যা করা হয়েছে সেই বেতনটিও
এই সমাজে স্বাভাবিকভাবে দুর্নীতি না করে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্যে উপযুক্ত নয়। যদি সচ্ছলভাবে জীবনযাপন করতে হয় তাহলে আমলাদের বেতনও আরও বাড়ানো দরকার। এখন প্রশ্ন হচ্ছে বেতন বাড়ালে কি হবে? প্রথমত কথা, বেতন বাড়ালে সমস্যার সমাধান হবে। এখানে বিষয় থাকে দুটি, একটি হচ্ছে বেতন বাড়ানো, আর একটি হচ্ছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনা। যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনা না যায় তাহলে বেতন বাড়িয়ে কোনো সুফল পাওয়া যায় না। তার মানে হচ্ছে আমলাদের বেতন যে বাড়ানো হয়েছে তার কোনো সুফল পাওয়া যায়নি। শিক্ষকরা এখন যে অবস্থায় আছেন, বেতন যদি 3 গুণের কথা বলছি বাড়ানো হয় তাও সুফল পাওয়া যাবে না, কারণ সমাজের একটা অংশের বেতন বাড়ালে বৈষম্য তৈরি হয় এবং এতে সমস্যার কোনো সমাধান হয় না। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে সমস্যার সমাধান হয়নি। তার মানে আমার বক্তব্যটা কি? মূল বক্তব্যটি হচ্ছে সরকারের দায়িত্ব হবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করা এবং শিক্ষকদের বেতন, তারপরেও শিক্ষকদের বেতন বৃদ্ধি করা এবং সেটা বর্তমানের চেয়ে 2-3 গুণ বৃদ্ধি করা, যাতে শিক্ষকরা ভালো মতো জীবনযাপন করতে পারে। আমলাদের বেতন বৃদ্ধি করা দরকার, কিন্তু আমলাতন্ত্রের ভেতরে যে একটা ভয়াবহ রকমের অন্যায় এবং দুর্নীতি প্রবেশ করেছে, সেই দুর্নীতি বন্ধ না করে তাদের বেতন 1000 গুণ বাড়ালেও সেখানে সমস্যার সমাধান হবে না। পুলিশের যে বেতন কাঠামো বর্তমানে আছে, সেই বেতন কাঠামো দিয়ে পুলিশের পক্ষেও দুর্নীতি না করে স্বাভাবিক জীবনযাপন করা, সচ্ছল জীবনযাপন করা খুব কঠিন। অর্থাৎ সেখানেরও বেতন বাড়ানোর প্রসঙ্গ আসতে পারে, দুর্নীতি আগে নির্মূল করতে হবে। তো শিক্ষকদের আন্দোলনটি 2 জায়গাতে বিভ্রান্তিকর। একটি হচ্ছে তাদের আন্দোলনটি হওয়া দরকার সরকারের বিরুদ্ধে, আলোচনা হওয়া দরকার সরকারের সঙ্গে। তারা আন্দোলনটি করছে আমলাদের বিরুদ্ধে, এই কারণে এটা বিভ্রান্তিকর। আরেকটি বিভ্রান্তিকর যে তারা আমলাদের সমান হতে চাইছে, তারা সবার উপরে উঠতে চাইছে না, অর্থাৎ সেই দাবিটি তারা সরকারের কাছে করছে না। কেন করছে না? কারণ এই শিক্ষকরা সরকার অনুগত, এই শিক্ষকরা সরকারের উপরে কোনো চাপ তৈরি করতে চায় না। না চাওয়ার কারণে তারা একটা বিভ্রান্তিকরভাবে আইওয়াস হিসেবে আন্দোলনটি করছে। শিক্ষকদের বেতন যখন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, কয়েক বছর আগে শিক্ষকদের বেতন যখন আমলাদের চেয়ে কমিয়ে দেয়া হয়, তখন শিক্ষকদের ভেতর থেকে যতখানি না প্রতিবাদ উঠেছিল, তার চেয়ে জোরালো প্রতিবাদ উঠেছিল সাধারণের জায়গা থেকে, গণমাধ্যমের জায়গা থেকে। আমি নিজেও খুব জোরালোভাবে লিখেছিলাম যে শিক্ষকদের অবস্থান আমলাতন্ত্রের অবশ্যই উপরে থাকা উচিত বেতন কাঠামোগত জায়গাতে। কিন্তু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন যে এবারের যে আন্দোলনটি হচ্ছে, সেই আন্দোলনে শিক্ষকরা একা আন্দোলন করছেন, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার, কর্মকর্তা, কর্মচারীরা। কিন্তু শিক্ষকদের আন্দোলনের সঙ্গে ছাত্ররা নেই, ছাত্র সংগঠন নেই। কেন নেই? কেন শিক্ষকরা এত আন্দোলন করছেন? গণমাধ্যমের সমর্থন ওই অর্থে নেই। কেন নেই? না থাকার কারণ, শিক্ষকরা নিজেদেরকে দলীয় রাজনীতিতে এমনভাবে সম্পৃক্ত করেছেন, সরকারের প্রতি আনুগত্য এমনভাবে প্রকাশ করেছেন যে তারা অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছেন, যে কারণে তারা তাদের ইমেজ সংকটে ভুগছেন। শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করেছে, শিক্ষকরা ছাত্রলীগকে ডেকে এনে শিক্ষকদেরকে পেটানোর ব্যবস্থা করেছে। আনু মোহাম্মদকে ছাত্রলীগ বুকে ধাক্কা দিয়েছে, পকেট ছিঁড়ে ফেলেছে শার্টের। পুলিশ বাংলা মোটরে আনু মোহাম্মদকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, অধ্যাপক আনু মোহাম্মদের কথা বলছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক প্রতিবাদ করেননি। তো এই যে শিক্ষকরা প্রতিবাদ না করা এবং সরকারের যে সমস্ত অন্যায্য সিদ্ধান্ত, সেই সমস্ত সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষকরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সেই সমস্ত বিজ্ঞপ্তির ভাষা যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সরকারের সমালোচনা করা হচ্ছে। ছাত্র সংগঠন অথবা বাংলাদেশের কোনো সংগঠন অথবা বাংলাদেশের কোনো ব্যক্তি সরকারের সমালোচনা যদি করে, সেই সমালোচনা ঠেকানোর অধিকার, তার বিপক্ষে অবস্থান নেওয়ার অধিকার শিক্ষকদেরকে দিল। অবশ্যই নিতে পারেন তারা, কিন্তু সংগঠনগতভাবে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বলে শিক্ষকরা চিন্তিত হয়ে পড়লেন কেন? ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নিয়ে তারা সরকারের পক্ষে অবস্থান নিতে গিয়ে যেটা করেছেন, নিজেদেরকে একা করে ফেলেছেন। এখন যেটা হয়েছে, এই আন্দোলনের সঙ্গে, শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে ছাত্ররা নাই, সাধারণ মানুষের সমর্থন নাই,
গণমাধ্যমের সেই অর্থে সমর্থন নেই। অথচ তাদের দাবিটি যদি ন্যায্য হতো, তারা যদি শিক্ষকদের জন্য সবচেয়ে বেশি বেতন কাঠামোর একটা সুযোগ সুবিধা চাইতেন, তাহলে সেই আন্দোলনটি বিভ্রান্তিকর হতো না, যৌক্তিক হতো। কিন্তু তারা সেটা করছেন না। তারা আন্দোলন করছেন আমলাদের বিরুদ্ধে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের বিরুদ্ধে তারা কোনো কথা বলছেন না। সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করুক, আমি সেটা চাইছি না। আমি বলছি যদি আন্দোলন করতে হয় তাহলে তো সরকারের বিরুদ্ধে করতে হবে, আমলাতন্ত্রের বিরুদ্ধে নয়। আরও কয়েকটি উদাহরণ দিই। শিক্ষকরা ইমেজ হারানোর কেন ইমেজ হারানোর জায়গাতে পৌঁছেছে। শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজেদের উপরে যখন এসে একটা সিদ্ধান্ত পড়েছে, তখন তারা হইচই শুরু করেছে। এই বিশ্ববিদ্যালয়ের এলাকার ভেতরে শহীদ মিনার, সেই শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিলেন বেতনের দাবিতে, নন এমপিওভুক্ত শিক্ষকরা এসেছিলেন এমপিওভুক্তির দাবিতে, নিয়মিত বেতন পাওয়ার অধিকার নিয়ে, দাবি নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, এই সরকারের প্রথম মেয়াদে বা দ্বিতীয় মেয়াদে। তখন পুলিশ তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছিল, পিপার স্প্রে নিক্ষেপ করেছিল সেই শিক্ষকদের চোখে মুখে। শিক্ষকরা হাহাকার করে কান্না করেছিল শহীদ মিনারের পাদদেশে, পুরো অঞ্চলে। শিক্ষকদের এই হৃদয় বিদারক কান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জ্ঞানী গুণী শিক্ষাবিদ শিক্ষকদের হৃদয় পর্যন্ত আসে পৌঁছায়নি। তারা একটি কথা বলেনি বিষয়টি নিয়ে। এখন তারা নিজেদের প্রসঙ্গ এসেছে, তারা কথা বলছে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন বাড়ানো দরকার, সেটা নিয়ে আমাদের শিক্ষাবিদরা কোনো কথা বলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেন না। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে নিয়ে কথা বলেন না। কলেজের শিক্ষকদেরকে নিয়ে কথা বলেন না। যখন তাদের নিজেদের উপরে এসে পড়েছে, তখন তারা কথা বলছেন। এই যে নিজের স্বার্থ দেখা, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্রতে এমন ছিল না। ধরুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রতি বছর কমছে। ডলারের সঙ্গে হিসেব করলে গত বছর যে বাজেট ছিল, এবছর সেই বাজেট আবারও কমেছে, কাগজে কলমে বেশি দেখানো হলেও। একটি শিক্ষক সমিতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো একটি শিক্ষক সমিতি কথা বলেনি যে বিশ্ববিদ্যালয়ের বাজেট বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন অঙ্ক করে দেখিয়েছেন কিভাবে বাজেট কমেছে। শিক্ষার বাজেট কমেছে, শিক্ষায় বাজেট কমে, ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমে, কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকরা কোনো উচ্চবাচ্য করেন না। আপনারা বেতন বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকারের প্রতি দাবি জানাতে পারেন না, বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হয় শিক্ষায়, সেটা নিয়ে কথা বলেন না। নিজেদের পেনশনের প্রসঙ্গ যখন আসলো, তখন আপনারা এত সোচ্চার। এই আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ থাকবে? শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আরও এক ধাপ এগিয়ে আছেন। আমলারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে সচিবালয়ে যায়, তারা সচিবালয় বন্ধ করে দেবেন, আমলাদের যেতে পারবেন না। তো ঠিক আছে, আমলারা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাবে না, বিশ্ববিদ্যালয়কে বাইপাস করে যাবে, তো তাতে কী লাভ হবে? আপনাদের দাবি পূরণ হবে? এই গ্রাম্য বলতে আমি গ্রামের মানুষকে বোঝাচ্ছি না, গ্রাম্য বলতে আমি বোঝাচ্ছি যে এই কাণ্ডজ্ঞান শূন্য আন্দোলন করে দাবি আদায় করা যায় না। চাচার কবর যেখানে, কাঁদতে হয় সেখানে। চাচার কবর এক জায়গায়, আপনারা কাঁদছেন এক জায়গায়। সিদ্ধান্ত নিয়েছে সরকার, আপনারা আমলাদেরকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়া বন্ধ করে দিবেন। এটা কি কোনো জ্ঞান বা বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কথা হলো? আপনারা সেই কাজটি করছেন। আরেকটি কথা দেখেন যে আমাদের শিক্ষাবিদরা, একটু বড় হয়ে যাচ্ছে আলোচনাটা, আমাদের শিক্ষাবিদরা বর্তমানে যে নতুন কারিকুলাম, নতুন যে পাঠ্যক্রম শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়েছে, এটা নিয়ে সারা দেশে হইচই চলছে। বলা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, ছেলেমেয়েরা কিছু শিখছে না। এই যে এত হইচই হয়ে গেল, কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বা শিক্ষক সমাজকে, বা একজন দুইজন ব্যক্তিগতভাবে বলছেন, কিন্তু শিক্ষকদের যে সংগঠন, শিক্ষকদের যে সমিতি, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এখানে নিয়ে কথা বলতে দেখেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনার আয়োজন করা হয়েছিল নতুন পাঠ্যক্রম নিয়ে, সেই আলোচনাটি পর্যন্ত করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানে সেই আলোচনাটি করার জন্য যে নির্ধারিত স্থান ছিল সেটা বাতিল করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলেছে উপরের মহলের নির্দেশে, আপনারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনারা রাজনীতি করতে পারেন, নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন, আপনাদের উপর মহল কারা?
উপর মহলের নির্দেশে যদি আপনারা পাঠ্যক্রম নিয়ে আলোচনা, নতুন পাঠ্যক্রম নিয়ে আলোচনা বন্ধ করে দিতে পারেন, তাহলে আপনাদের যে দাবি, এই দাবির পক্ষে সাধারণ মানুষ থাকবেন কেন? বুঝতে হবে, আয়নায় নিজেদের চেহারা দেখতে হবে। দলীয় প্রচার প্রপাগান্ডায় শিক্ষকরা আপনারা নিজেদেরকে এমন একটা অবস্থা করেছেন, যেই অবস্থাতে আপনারা আপনাদের ইমেজ হারিয়েছেন। আপনাদেরকে এখন আর মানুষ বিশ্বাস করে না, যে কারণে আপনারা আন্দোলন করছেন, সাধারণ মানুষের কোনো সাড়া নাই। এ যাবৎকালে দেখা গেছে ছাত্ররা আন্দোলন করলে শিক্ষকদেরকে পাশে পেয়েছে, শিক্ষকরা কোনো আন্দোলন করলে ছাত্রদেরকে পাশে পেয়েছে। বাংলাদেশে এই প্রথম শিক্ষকরা আন্দোলন করছেন, ছাত্ররা আপনাদের পাশে নাই, ছাত্র সংগঠন আপনাদের পাশে নাই। ইঙ্গিত পেলে ছাত্রলীগ আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। আপনাদের ইঙ্গিতে এবং নির্দেশনায় ছাত্রলীগ যেমন অন্য শিক্ষকদের এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে, আপনাদের আন্দোলনটি যদি আইওয়াস না হয়ে থাকে, আরও যে বেগবান করবেন বলে যে কথা বলা হচ্ছে, সত্যিই যদি সেটা করেন, তাহলে আপনারা যে আক্রান্ত হবেন না এই কথা নিশ্চিত করে বলা যায় না। তবে আলোচনাটার শেষটা কি? শেষটা হচ্ছে এই, দাবিটি যে জায়গাতে করা দরকার সেই জায়গাতে দাবিটি করেন। আমলাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। নিতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমলারা সরকারকে বুদ্ধি দিতে পারে। ভোটের সময় যদি আমলাদের চেয়ে শিক্ষকদের চেয়ে আমলাদের দরকার বেশি বর্তমান পদ্ধতিতে, আপনারা খুব ভালো করে জানেন। আপনারা সেই ভোট নিয়ে, সেই নির্বাচন নিয়ে কথা বলেন না। যেহেতু বলেন না, সেই কারণে আমলাদের উপরে নির্ভরশীলতা সরকারের অনেক বেড়েছে। শিক্ষকদের আপনাদের উপরে কোনো নির্ভরশীলতা নাই, সুতরাং আপনাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি দাবি আদায় করতে চান, তাহলে সরকার সিদ্ধান্ত নিয়েছে, দাবিটি সরকারের কাছে করেন। আপনারা যদি আন্দোলন করতে চান, তাহলে বাজেটে বরাদ্দ বৃদ্ধি নিয়ে আন্দোলন করেন। আপনারা যদি আন্দোলন করতে চান, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বৃদ্ধি নিয়ে আন্দোলন করেন। আপনারা যদি আন্দোলন করতে চান, ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চান, তাহলে সমগ্র শিক্ষকদের নিয়ে আন্দোলন করেন। শিক্ষকদের জীবন মানের উন্নয়নের আন্দোলন করেন। শুধুমাত্র নিজেদের জীবন মানের উন্নয়নের কথা বললে এই দাবি সাধারণভাবে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। কোটার বিরুদ্ধে যে আন্দোলন করছে, এই আন্দোলনটি শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন বা ভিপি নূরদের আন্দোলন নয়, এই আন্দোলনটি আপনাদেরও হওয়া দরকার। কোটা নিয়ে কি হচ্ছে, কি হয়, মহামান্য আদালতের, মাননীয় আদালতের যে রায়, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আপনাদের পর্যালোচনা করে দেখতে হবে যে এই কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনটির পেছনে বিবেক আপনাদের কি বলে। এতে করে দেশের অবস্থা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, এই সিদ্ধান্তটি আপনাদের নিতে হবে। সুতরাং বিভ্রান্তিকর আন্দোলন করে, লোক দেখানো আন্দোলন করে শিক্ষা বা শিক্ষকদের কারোরই উন্নয়ন করা যাবে না। আপনারা সরকার অনুগত শিক্ষক সমিতি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বড় কোনো আন্দোলন করবেন, বড় কিছু সরকারের থেকে আদায় করবেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আপনারা আমলাদের বিরুদ্ধেই আন্দোলন করতে পারবেন। সরকার যে সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন। এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য কোনো নজির আপনারা তৈরি করতে পারেন নাই। যদি তৈরি করতে পারেন, তাহলে তখন আবার কথা বলবো।